সবসময় রেডিও ফুর্তি আর সাথে আছে রাসেল। শুরু হয়ে গেল ভূত এফএম এবং আমার সাথে আছে এই মুহূর্তে মাসুম। আর আমাদের গেস্টরা অলরেডি এসে পৌঁছেছেন। তো সেরকমই একটা ঘটনা, তিনি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হতে পারেননি। লিখেছেন নাম, আমার নাম মান্নি জাহান, MANNY, আমি জানি না কি উচ্চারণ করবো নামটার, মান্নি জাহান। এবং তিনি বলেছেন যে আমার বয়স 30। আমি আপনাদের সাথে আজকে যে ঘটনাটি শেয়ার করতে চাই সেটি ঠিক আমার নয়, আমার মায়ের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হবে কিংবা গ্রহণযোগ্যতা পাবে জানি না, কিন্তু এটি একটি সত্য ঘটনা। স্বাধীনতা যুদ্ধের পর 1974-এর দিকে আমার মা বাবা ঢাকার ধানমন্ডিতে দাদা দাদির বাড়িতে চলে আসেন। এর আগে তারা মতিঝিলে থাকতেন। আমার মা মিশুক স্বভাবের মানুষ, তিনি আস্তে আস্তে আশেপাশের মানুষের সাথে পরিচিত হতে লাগলেন। দাদার বাড়ির ঠিক মুখোমুখি যে বাড়িটা, সেখানে থাকতেন একটি বৃদ্ধ কাপল। তাদের বাড়িতে একজন কেয়ারটেকার ছাড়া আর কেউ ছিল না। আমার মা তাদের খুব পছন্দ করতেন, কিন্তু কখনো তাদের বাসায় যাওয়া হয়ে উঠত না। বারান্দা থেকে মা প্রায় দেখে জিজ্ঞেস করতেন যে কেমন আছেন, এবং তারাও হাসি মুখে উত্তর দিত। বড় বারান্দায় বসে পেপার পড়তেন একজন বৃদ্ধ, এবং বুড়ি পাশের চেয়ারে বসে উল দিয়ে সোয়েটার বুনতেন। বুড়ো প্রায়ই বাজার করে বাসায় ফিরতেন। তারা মর্নিং ওয়াকে যেতেন। বলা চলে খুব সুখী একটি পরিবার। তাদের বাসা থেকে কখনোই কোনো চিৎকার, চেঁচামেচি এ সমস্ত শব্দ পাওয়া যেত না। এর মাঝে একদিন তাদের বাসা থেকে বাচ্চাদের কোলাহল শোনা গেল। মা জিজ্ঞেস করে জানতে পারলেন যে আমেরিকা থেকে তাদের ছেলে এবং ছেলেদের বউ, নাতি নাতনি এরা সবাই এসেছে। এর কিছুদিনের মধ্যেই আমার চাচার বিয়ে ঠিক হয়। দাদি মাকে দাওয়াত দেওয়ার জন্য দাদি সেই মহিলাকে দাওয়াত দেওয়ার জন্য তাদের বাসায় পাঠালেন, তার মাকে বাসায় পাঠালেন আর কি। মা গিয়ে বৃদ্ধার সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করলেন। বৃদ্ধ মহিলাকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলেন যে তিনি কোথায়। আচ্ছা, তার মানে বৃদ্ধর সাথে গল্প করলেন এবং বৃদ্ধ মহিলাকে দেখতে না পেয়ে তিনি জিজ্ঞেস করলেন তিনি কোথায়। বৃদ্ধ মাকে বললেন যে বৃদ্ধা নাকি যুদ্ধের সময় মারা গেছে। মা নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। তাহলে তিনি যাকে এতদিন ধরে প্রতিনিয়ত দেখে আসছেন তিনি কে? এমন নয় যে মা আগে সেই বৃদ্ধাকে চিনতেন আর সেই জন্যই হয়তো ওনাকে দেখেছেন একই রকম চেহারা, এরকমও কিছু নয়। এই সত্যটি জানার পর তিনি কখনোই সেই বৃদ্ধার দেখা পাননি। এবং তিনি লিখেছেন সাভার থেকে এটা, এবং তিনি লিখেছেন এটা সাভার থেকে আরেকটা ঘটনা। তিনি লিখেছেন এই ঘটনাটি আমার কাছে ঘটনাটি বেশ অদ্ভুত লেগেছে। ধানমন্ডির একটা ঘটনা। আমাদের ভূত এফএম যখন শুরু হয় তখন আমরা শুরু করেছিলাম ধানমন্ডি দিয়ে, এবং তারপরে প্রতিনিয়তই কিন্তু আমরা ধানমন্ডি থেকে বিভিন্ন ধরনের ঘটনা পেয়ে যাচ্ছি। আপনারা পাঠাচ্ছেন বিভিন্ন সময়ে। ধানমন্ডি থেকে যারা এখানে এসেছেন স্টুডিওতে, তারাও তাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করে গেছেন। এবং ভয়ঙ্কর একটা এলাকা বোধহয় ধানমন্ডি। যাই হোক, ধানমন্ডিতে যারা থাকেন তারা একটু সাবধানে থাকবেন। না, সাবধান থাকতে বলবো না, কারণ আপনারা যদি ভয় পান তাহলে আমার লাভ। কারণ ভয় পেলে আপনারা যেটা করবেন সেটা আমাকে ইমেল করে দেবেন, এবং আপনারা ইমেল করার সাথে সাথে আমি আপনাদের কল করে বসবো এবং বলবো যে চলে আসেন রেডিও ফুর্তিতে। Haunted by Airtel. সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। সাথে আছে রাসেল এবং আমার সাথে মাসুম। এবং একটু আগে একজন গেস্ট তার নাম বলেছেন, এখন তার ঘটনায় যাব। আপনার নামটা তো বলেছেনই, আরো একবার বলেন, যেহেতু চেহারা দেখা যায় না আমাদের রেডিওতে, সুতরাং বারবার নাম বলতে হয়। একটু এগিয়ে বুঝতে পারেন কিন্তু চেয়ারটা নিয়ে, তাহলে আরো ভালো হবে, সুবিধা হবে আর কি। ওকে, সো আমরা শুনি আপনার ঘটনা। Thanks, Rafuza. It's Zaida Sunyon again. Thanks to Bhutan FM. I want to say hi to all of my friends, and especially my friend Rabiba for inspiring me to come here. আমি আমার ঘটনাটা স্টার্ট করতেছি। ঘটনাটা লাস্ট ইয়ার 2011 মার্চের লাস্টের দিকে। তার কিছুদিন পর আমার এক্সাম ছিল। সো দ্যাট টাইম আমি এক্সাম নিয়ে অনেক প্রিপারেশন নেওয়ার জন্য প্রায় রাত জেগে পড়াশোনা করতাম। আর এই জন্য আমার রাতে একটু ঘুমাতে দেরি হয়ে যেত। এরকম এক রাতে আমার প্রায় রাত 2টা বেজে গিয়েছিল। আমি বিছানায় গেলাম ঘুমাবার জন্য। আমি বিছানায় যে ঘুমাবো, এর কিন্তু আমার ঘুম আসতেছিল না।
আমি আমার এক ফ্রেন্ডকে টেক্সট করতেছিলাম যে মানে ঘুম আসতেছে না এরকম বলতেছিলাম আর কি। এরকম আমি নর্মালি মশারি ইউজ করি এবং আমি তখন লাইটটা নিজেই ফেলেছিলাম। এরকম সময় আমি হঠাৎ করে আমার খাটের পাশে তাকাই, মানে আমি দেখি যে কেউ একজন দাঁড়িয়ে আছে সে জায়গায়। আচ্ছা। এখন সেখানে আমি মানে দাঁড়িয়ে থাকা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম সাথে সাথে। আর তাছাড়া আমাদের ওদিকে তার কিছুদিন আগে মানে ডাকাতি হয়েছিল একটা বড় ধরনের। আর আমাদের ওদিকে প্রায় এরকম ঘটনা ঘটে। আচ্ছা। তো আমি ফার্স্টে প্যারানর্মাল কিছু চিন্তা করিনি। আমি চিন্তা করলাম এরকম কিছুই একটা হবে, যে চোর বা ডাকাত এরকম কিছু একটা। দেন আমি তারপর ভয় পাচ্ছি যে তাদের কাছে হয়তো কোনো অস্ত্র টস্ত্র থাকতে পারে, আপনার কোনো ক্ষতি হতে পারে সেরকম হ্যাঁ, কিছু একটা আশঙ্কা করছিলেন। তারপর এরকম 5-6 মিনিট যাওয়ার পর আমি চিন্তা করলাম না, এভাবে আর বেশিক্ষণ থাকা যাবে না, আমি উঠে কিছু একটা করতে হবে এখন। আচ্ছা। আমি যখন আমার মশারিটা খুলে আমি উঠতে যাচ্ছি, দ্যাট টাইম মানে সে সময় যে মানে শেপটা ছিল সেটা আমার রুমের দরজার দিকে মানে বলতে গেলে খুব দৌড় দিয়ে চলে গেল আর কি। আর আমিও তাড়াতাড়ি করে আমার রুমের লাইটটা অন করলাম, দেখলাম যে মানে সেখানে কিছুই নেই। আচ্ছা। আর আমার রুমটা আমার ভিতর দিক দিয়ে আটকানো ছিল। এখানে মানে কেউ বের হতে হলে আমার রুমের দরজাটা খুলতেই হবে, আর খুলে কেউ বের হতে পারবে না। আর আমার রুমের দরজা আটকানো ছিল তখন আমি একটু ভয় পেয়ে যাই এবং চিৎকার দিয়ে আমি দরজাটা খুলে আমার প্যারেন্টসের রুমে চলে যাই। আচ্ছা। যে আমার প্যারেন্টসদের সব কথা বলি, তারা বিশ্বাস করে না, বলে যে সামনে পরীক্ষা তোমার, এর জন্য হয়তো টেনশন এরকম হচ্ছে তোমার। মানে বেশি চিন্তা করছিলেন এই কারণে, হয়তো সেজন্য। পড়াশোনার চাপ ছিল। জি জি। আচ্ছা। তারপর আমাকে তারা মানে বললো যে তুমি ঘুমিয়ে যাও, সমস্যা নেই, দেখো কিছু হবে না, সূরা টুরা পরে ঘুমিয়ে যাও। আমি তখন বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে গেলাম। এরপর সেদিন আর রাতে কিছুই ঘটলো না এবং তারপরের 2 দিনও কিছু ঘটেনি। আমি তখন সেটা ভুলে যাচ্ছি যে আসলে হয়তো আমি ভুলই ছিলাম, আমি হয়তো টেনশনের কারণে এরকম হয়েছে। তারপর 2 দিন পরে একদিন আমি ডিনার শেষ করে আমি হচ্ছে আমার মানে বেসিনের দিকে ওয়াশরুমে গেছি। এখন বেসিন যে আমি হাতটা ধোয়া শেষে এখন আমি মুখ ধুচ্ছিলাম। আমার এমন সময় মুখ ধোয়া আমার মানে বেসিনের সামনে আয়না ছিল, ওইখানে আমার চেহারা দেখা যাচ্ছে। এখন চেহারা সাথে সাথে পিছনে আমি তাকিয়ে দেখি যে আমার পিছনে ফ্রিজ ছিল আর ওয়াশরুমের লাইট যেহেতু জ্বলছিল, মানে আলোতে বোঝা যাচ্ছিল যে মানে এখানে সবকিছু মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছিল। স্বাভাবিক, ক্লিয়ার দেখা যাবে, যদি আলো থাকে তাহলে অবশ্যই ক্লিয়ার দেখা যাবে। দেখি যে আমি মানে প্রায় 6 ফিট 2 or 3 ইঞ্চি এরকম লম্বা একটা মেয়ে, বলবো না বিভৎস কোনো চেহারা, আচ্ছা, বাট ফ্যাকাশে টাইপের কোনো একটা মানে একদম ফ্যাকাশের মতো পুরো। তার হচ্ছে চুলগুলো অনেক বড় বড় ছিল। আর ড্রেসটা আমি কালারটা বুঝতেছিলাম না আসলে সে কি কালার ড্রেসটা পরছে। মানে সে সম্পূর্ণ আমার দিকে তাকিয়ে ছিল। আমি পিছে ঘুরে তাকায় দেখি যে আসলে কিছুই নেই সেই জায়গায়। আমি খুব জোরে চিৎকার করে উঠি এবং সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যাই তখন। তারপর হচ্ছে আমার প্যারেন্টসরা আসে, আমাকে তারা হচ্ছে জ্ঞান আসার পর জিজ্ঞেস করতেছে কি হলো। আমি তাদের কাছে সবকিছু খুলে বললাম যে আসলে এরকম ঘটছে, সেদিন তো তোমরা বললা যে এরকম আসলে কিছু না, কিন্তু আমি তো আবার দেখলাম জিনিসটা। বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এটা দেখা কি করা যায়। আমি সেদিন রাতে তাদের সাথেই ঘুমালাম, তাদের রুমেই। পরের দিন আমাদের এক রিলেটিভ, তিনি পরের গেট টাইপের একটু গ্রামের বাড়ি থেকে আসছেন। উনি হলো যে এইসব উনি প্যারানর্মাল অ্যাক্টিভিটি সম্পর্কে অনেক ধারণা আছে, উনি অনেক এগুলোকে সলভ করছেন আর কি। আচ্ছা। ওনাকে বললো সবকিছু, উনি আমাকে একটা তাবিজ দিল। তাবিজটা আমি পড়ছি। তাবিজটা পড়ার পরে আমার আর কিছু হয় নাই, কিছু হয় নাই। বাট 1 সপ্তাহের মতো পরে আমি তাবিজটা একদিন রাত্রে খুলে ঘুমাইছি, আর পড়িনি। খুলে ঘুমাইছি সেদিন রাত্রে। মানে খুলে ঘুমিয়েছে নাকি ভুলে গেছিলেন? মানে ভুলে আর কি, আসলে ভুলেই খুলে ঘুমিয়েছিলাম। এখন আমার রুমে ডিম লাইট জ্বলতেছিল তখন। আমি ফোনে কথা বলতেছিলাম এক ফ্রেন্ডের সাথে। কথা বলার শেষে আমি ফোনটা রেখে মানে আমি এক কাপ হয়ে শুয়েছিলাম, অন্য কাপে আমি মানে ঘুরছি। জাস্ট ভাইয়া সেখানে মানে কি বলবো, একটা হাত শুধু, আর কি শুধু একটা হাত। হ্যাঁ, আর সে হাতটা মানে কিরকম মানে সাপের যে স্কিনটা আছে না এরকম দেখতে আর কি হাতটা। এবং সে হাতটা দেখার সাথে সাথে সে হাতটা আমার মানে মুখ কেটে ধরলো, নাক মুখ কেটে ধরলো একেবারে। আমি ডান কাছে এসেছিলাম, ফার্স্টে বাম হাত দিয়ে আমি ধরি হাতটা। আমি মানে পারতেছিলাম না তার সাথে। তখন আমি আমার ডান হাত দিয়েও ধরে মানে কোনো মতে হাতটা সরাই। হাতটা সরানোর পর হাতটা আমার খাটের দিকে নিচের দিকে চলে যায় আর কি। আর আমি সাথে সাথে উঠে খাটের নিচের দিকে তাকাই, বাট আমি কিছুই দেখিনি তখন। তখন আর আমি কিছুই দেখলাম না। তারপরে এই জিনিসটা বাসা আবার বললাম আমি।
তারপর আমার আব্বু আম্মু আর একজন বড় উনি একজন হুজুরের কাছে গেল। উনি ওনাকে জিজ্ঞেস করলো, উনি বললো যে মানে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু কথা বললো, যে আচ্ছা আপনাদের সাথে কি এরকম কারো কিছু হয়েছিল। আচ্ছা। উনি মানে একটা আসন নাকি জানি বসছিল, সেটা বসার পর উনি মানে এটা আমাদের জিজ্ঞেস করছে আম্মুকে। আচ্ছা। আম্মু বলছে না এরকম তো কিছু হয়নি, বলে একটু চিন্তা করে দেখেন যে আপনারা কোনো মানে যারা এরকম মানে ফকির টকির বা এরকম যারা আছে তাদের কারোর সাথে কি কোনোদিন কোনো ঝগড়া লাগছিল কিনা। কারণ আমাদের এক রিলেটিভ ছিল, ওনার বাসায় একবার এক ফকির আসছিল। আমার মা এটা বিশ্বাস করেনি যে ওনারা এইগুলা আসলে করতে পারে, মানে মানে কটু কথা বলছিল হয়তো, বলছে যে এগুলো ভুয়া আর কি। এখন ওই মহিলা বলছিল যে আপনার হচ্ছে আমি ক্ষতি করে দেখাবো। আচ্ছা, মানে তখন তার সাথে একটা ঝামেলায় জড়িয়ে গিয়েছিল আর কি। তো মোটামুটি এই তো হচ্ছে ঘটনা, এবং তারপর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি এরকম ভয়ঙ্কর কিছু তারপরে হুজুর হচ্ছে আমাকে মানে আমার সম্পূর্ণ বাসাটা বন্ধ করে দিছে, এরপর থেকে আর কিছু হয় না, এখন আর কোনো সমস্যা নেই। আর আমি ভাই একটা কথা, যে আমি যখন জিনিসটা দেখছি ফার্স্ট দিকে আমার প্যারেন্টস বিশ্বাস করতে চায়নি, বাট নেক্সট টাইম যখন আমি তাবিজটা পড়তাম তখন আমার আব্বুও দেখতো জিনিসটা। তখন আর আমার কাছে আমি দেখতাম না, তখন আমার আব্বু দেখতো। তার মানে আপনার বাবা এখন তো শুনছেন নিশ্চয়ই, হ্যাঁ। সুতরাং তার সঙ্গে ওই ঘটনা ঘটেছে। অলরাইট, তো এই ছিল ঘটনা। আসলে অনেক অদ্ভুত ঘটনা ঘটে আমাদের চারপাশে, এবং আমরা অনেক সময় যদি একটু খেয়াল করি তাহলে আসলে খেয়াল করা যায় না। অনেক ঘটনা আমরা স্বাভাবিকভাবে উড়িয়ে দিই, আবার অনেক ঘটনা আমরা অস্বাভাবিক হলেও সেটা ঠিক একটা মানে ঠিক পাত্তা দিতে চাই না, যে না এটা মনে হয় স্বাভাবিকই, আমরা যুক্তি দাঁড় করাই। কিন্তু চারপাশে কিন্তু এরকম অসংখ্য ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আসলে যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন, আমি বারবার করে একটা কথা বলি যে আপনার চারিদিকে আপনি অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন, আপনি বাসে যাচ্ছেন, আপনি ট্রেনে যাচ্ছেন, আপনি যখন দেশের বাইরে কোথাও যাচ্ছেন প্লেনে করে, তখনও আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চারপাশে প্রচুর মানুষ, মানে চারপাশে আপনার সহযাত্রীরা রয়েছে, আপনার চারপাশে একই সাথে আপনি অফিসে যাচ্ছেন, সাথে অনেকগুলো মানুষ যাচ্ছে একসঙ্গে, কিন্তু তাদের কোনোদিন আপনি কিন্তু গায়ে হাত দিয়ে দেখেন না যে সে আসলে মানুষ নাকি অন্য কিছু। এরকম কোনো কিছু কিন্তু দেখার কথা আমাদের কোনোদিন চিন্তাও আসে না। আসলে কে আমাদের চারপাশে যারা আছে তারা আসলে কি, তাদের পরিচয় কি, তারা কে, এটা কিন্তু আমরা কখনোই জানি না। সুতরাং অদ্ভুত জিনিসপত্র ঘটতেই পারে, অদ্ভুত ঘটনা ঘটতেই পারে আমাদের সাথে। আমি চাই ঘটুক, কারণ ঘটলেই আপনারা আমাকে ঘটনা পাঠাবেন, এবং ঘটনা পাঠালেই ভূত এফএম আরো বহুদিন চলবে। এভাবেই আপনাদেরকে ভয় দিয়ে যেতে পারবো, আরো দই দিয়ে যেতে পারবেন। চলে যাবো আমাদের সেকেন্ড গেস্টের কাছে। আপনার ঘটনা বলবেন, তার আগে নাম। আমি ইব্রাহিম রহমান রাতুল ওভি ফ্রম বিবিটি মিরপুর। ফার্স্ট টাইম শুরু করছি আমার ঘটনা রাতুল ভাইকে ধন্যবাদ দিয়ে, এবং আমাকে এখানে আসার আগে যারা ইন্সপায়ার করেছেন তাদের মধ্যে অর্ক, অতুল, নির্ঝর, স্বর্ণা, তাদের নাম দিয়ে শুরু করছি। ঘটনাটা গত বছরের ঘটনা। না করে একটা করে যদি গল্প দিতেন তাহলে খুব ভালো হতো আসলে। আচ্ছা, এনিওয়েজ। আচ্ছা, তো ঘটনাটা গত বছর ঘটা, সিন্স আমার সাথে অনেক ঘটনা ঘটেছে। তো এই ঘটনাটা আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা, যে ঘটনাটা মানে বিশ্বাস করব কি করব না, মানে আমার নিজেরও মাঝে মাঝে মনে হয় যে জিনিসটি কিরকম। আপনার সাথে মানে অনেক ঘটনা আছে? হ্যাঁ, অনেক ঘটনাই আছে। ভালো, খুবই ভালো, আপনাকে খুঁজে বলতেছেন। আচ্ছা, তারপরে বলেন। তো গত বছর মার্চের দিকে আমার দাদা স্ট্রোক করে। তো ওনাকে স্ট্রোক করার পরে আমার আর কি আমরা তাকে সুরাদি হাসপাতালে নিয়ে যাই, গ্রাম থেকে নিয়ে আসি। তার গ্রাম হচ্ছে বিক্রমপুর। তো উনি দুপুরবেলা যে একটু সেন্স আসার পরে বলতেছে যে আর আমি থাকবো না। তো আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। তো আম্মু ছিল, তারা খুব কান্নাকাটি, তারা খুব আপসেট ছিলেন। দেন রাত 8:30টার দিকে তার আবার সেন্স আসে। তখন আমি তার সামনে যাই, আমি একমাত্র ছিলাম ওখানে আইসিইউতে। তো আমি তাকে স্যুপ খাওয়াই দিই, আর পানি চাইলো, তো চামচ দিয়ে আর কি পানি দেই। তো খাওয়ার পরে উনি মানে কথা বলতে পারে না, তার চেহারা একটু অন্যরকম, চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তো ওইটা বসার পরে আমি আমার মাকে ডাক দিলাম। তো মা এসে তাওয়াল দিয়ে ওনার মুখটা মুছে দিলেন। তো এরপরে তিনি আর কি রেস্ট নিলেন, আর কি শুয়ে পড়লেন। তো রাত 11:30টার দিকে ওনার টেম্পারেচারটা হাই হয়ে গেল, মানে বডিটা আর কি খুব মুভমেন্ট করতেছে, মানে দম যায় অবস্থা। দেন ডাক্তারের কল করা হলো, ডাক্তার আসে, তারা খুব চেষ্টা করতে থাকলো। তো আমি তখন আইসিইউর সামনে আর কি সরাসরি দেখতেছি আর কি আমার নানা আমার চোখের সামনে এমন করতেছে। তো খুব খারাপ লাগতেছিল। তো উনি তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইন্তেকাল করেন। ইনালিল্লাহি রাজিউন। তার জন্য আমার খুবই কষ্ট হয়, খুবই দুঃখ হয়। তো আমার মা, আমার বাবা সবাই সেই সময় কান্নাকাটিতে বিভৎস অবস্থা। তো রাত 1টার দিকে লাস্টে মর্গে নেওয়া হয়। তো মানে হার্ট ফাউন্ডেশনের নিচেই মর্গের ওখানে রাখা হয়। আমার সাথে আমার ফ্রেন্ড ছিলেন। তো ওকে নিয়ে আমরা আর কি লাস্টের সামনে দাঁড়ায় থাকি। তো তার আমাদের ফ্যামিলিটা একটু দূরে ছিল। তো আমি আর কি নানার দিকে তাকাচ্ছিলাম। তো নানা চেহারা দেখতে মনে হইতেছে যে উনি বাচ্চা একটা মানুষ, আর কি চোখটা বন্ধ করে শুয়ে আছে। মানে এটা বিশ্বাস করার মতো না, যে মনে হচ্ছে তাজা মানুষ দম নিচ্ছে। তো রাত 2:30টার দিকে অ্যাম্বুলেন্সে উঠানো হয়। তো অ্যাম্বুলেন্সে আমি ছিলাম, আমার সাথে আমার ফ্রেন্ড ছিল, আর আব্বু ছিল। আব্বু সামনে বসা ছিল, সাথে ড্রাইভারও ছিল। তো অ্যাম্বুলেন্সে আমরা লাস্ট নিয়ে যাচ্ছি। তো খুব ঝাঁকি হচ্ছে,
তো ঝাঁকি হওয়ার পর লাস্টে কাঁপতেছিল, তো আমরা হাত দিয়ে ধরে রাখি লাস্টে বুকের উপরে আমার হাত ছিল, আমি মাথার সামনে ছিলাম, তো পাপা ছিল সামনে বসা। তো যখন গাড়ি স্লো হয়ে যায়, জ্যামে আটকে পড়ে, তখন দেখা যায় যে লাস্টে নিঃশ্বাস নিতেছে, আর এমনি টোটালি লাস্টগুলা দেখা যায় যে ঠান্ডা হয়ে যায়, বডি ঠান্ডা, মানে এমনি আপনারা পুরোটা সময় জেগেছিলেন এবং আপনারা হ্যাঁ একেবারে আপনার পুরো স্পষ্ট মনে আছে যে যা যা বলছেন সেরকমই ঘটেছিল, মানে নিঃশ্বাস নেওয়ার ব্যাপারটা যা বলবেন। জি জি জি। আচ্ছা, তো আমি তখন আর কি ঘাবড়ে যাই, কি ব্যাপার, তখন থেকে দেখতেছি মানুষটা কেমন, আমার মানে তখন আমার আর কোনো সেন্স নাই, আমি বুকের উপরে হাত রাখছি, আমি আর নড়তে পারতেছি না, আমার চোখগুলো আমি কেমন হয়ে গেছে, মানে ইন টাচ। আমার ফ্রেন্ডের দিকে তাকানোর সাথে সাথে ফ্রেন্ডও আর কি ইনোসেন্ট ফিল করতেছে, সেও আর কি কিছু বলতে চাচ্ছে, বোঝাতে চাচ্ছে। তো এরকম প্রায় আধা ঘন্টার মতো টাইমটা কি যাচ্ছে, বাট টাইম আর শেষ হচ্ছে না। তো হঠাৎ একবার জ্যামে আটকা পড়ে, তো জ্যামে যখন গাড়িটা আটকা পড়ে তখন আমি গাড়ি থেকে সাথে সাথে লাফ দিয়ে নেমে যাই, আমি আর গাড়িতে থাকি না। তো বাবাকে বলে, আব্বু তুমি পিছনে বসো, আমি সামনে বসি। বাবা বলে, কেন, কি হয়েছে? আমি বলি, না কিছু হয় না, তুমি পিছনে বসো। তো অনেক রিকোয়েস্ট করার পরে পাপা পিছনে এসে বসে, ফ্রেন্ডটাও আর কি ইয়া করতে চাই, ওর ফ্রেন্ডে অনেক বকাটা দিয়ে আর পিছনে বসাই, কারণ কি করবো, নিজে আসলে বাপের নাম। তো যাক, ও মনে কষ্ট নিও না, আমার ফ্রেন্ডে বলতেছি। তো সেই দিনটা এমন একটা অবস্থা ছিল সেই সময় আর কি, নিজে আর কি আর কিছু করার নাই। তো এই কাহিনীটা তখন কারোর সাথে শেয়ার করি না, বিকজ তখন তাদের অবস্থাগুলো নর্মাল ছিল না, আমার মা বললো, বাবা বলেন, যারাই ছিলেন। তো এরকম হওয়ার পরে যখন আমরা টোল দিতে আর কি থামি, এবার গাড়িটা আর কি টোল দিতে হয় আর কি বিক্রমপুরে ঢোকার আগে, ব্রিজ আছে। তো টোলে যখন আমরা নামি তখন আমি নাইমা আবার রাস্তার দিকে তাকাই, তখন রাস্তার দিকে তাকাইলে মনে হচ্ছে মানে মুখটা তো আটকানো। তখন আমার দেখতেছি যে মনে হচ্ছে যে এও নিঃশ্বাস নিতেছে, মানে একটা মানে জীবন্ত মানুষ শুয়ে আছে। তো আমি আর ওইদিকে টোটালি আর কোনো সেন্স নেই না, এরপর আমি লাস্ট আর দেখি নাই, এটাই আমার শেষ দেখা। তো রাত্রেবেলা 4:30-4:30 দিকে আমরা পৌঁছাই গ্রামে, যে তো মামা আমাকে বলে যে যাও আর কি খাট নিয়ে আসো মসজিদ থেকে। তো আমি, আমার ফ্রেন্ড, সাথে একজন ছিল গ্রামের, ও টস নিয়ে আসে। তো আমরা 3 জন আর কি মসজিদে যাই। তো মসজিদে যাওয়ার আগে সামনে অনেক কবরস্থান ছিল, পুকুর টুকুর ছিল। তো ওই সাইডটা আমার খুব ভয় করে, এমনি কবরস্থান দেখলে ভয় করে, বাড়ির সাথে লাগানো। তো মসজিদটা খুব সুন্দর। তো মসজিদে যখন যাই, তো সামনেই সিঁড়ি, মানে দিঘির পাড়ে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা একটু পার হইলেই মাটিটা আর কি উঁচু নিচে আর কাদা মাটি। তো এই কাদা মাটি পার হওয়ার পরে যখন আমরা আর কি খাট যেখানে রাখি সেই রুমে যখন ঢোকার পরে মানে হুজুর খুব সুন্দর, উঁচা লম্বা, মানে সাইজ অনেক উঁচু হবে এবং দাড়িগুলো ফর্সা, খুব সাদা এবং খুব সুন্দর। সে আমার সালাম দিল যাওয়ার সাথে সাথেই, আসসালামু আলাইকুম। তো আমি তাকে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম বললাম। বলার পরে বলতেছে, হ্যাঁ আমি তো শুনছি, তো আমি খাট নিয়ে আর কি রেডি, তো তোমরা খাট নিয়ে যাও, আমি আর কি সকালবেলা এসে আমি মাইকে অ্যানাউন্স করে দেবো ফজরের সময়, তো সকালে তোমরা আর কি জানাজা হবে। তো দেন আমরা নর্মাল ভাবে, আমি আমার ফ্রেন্ড মানে খাট নিয়ে সুন্দর হয়ে যায়, উনি আবার সাথে আবার আরেকজন দিয়ে দেয় আমাদের সাথে খাট টানার জন্য। তো খাটটা আমরা আর কি নিয়ে রাখি। তো রাখার পরে রাত্রেবেলা সবাইকে আর কি ডাকার জন্য পাড়ায় যাই। তো দিন আমরা এই জিনিসগুলো ফিল করি না, বাট ফজরের নামাজের সময় যখন আমরা মসজিদে যাই, আমার মামা আবার বলে যে মাইকে অ্যানাউন্স করো, হচ্ছে না কেন? তখন আমি হুজুরে যাই, ইমাম সাহেবরে যাই, জিজ্ঞাসা করা হলো যে কালকে আপনার থেকে চাবি নিলাম, খাট নিয়ে গেলাম, তো আপনি এখনো অ্যানাউন্স করতেছেন না কেন? তখন হুজুর বলতেছে, কে মারা গেছে? আমি বলতেছি, আমার দাদা ডাক্তার জহুরুল ইসলাম। তো উনি বলতেছেন, আমি তো জানি না, জিনিসটা আমার কাছে মানে ইগনোর। দেন আমি আমার ফ্রেন্ডের দিকে তাকিয়েছি, আমার দিকে তাকিয়েছি, তাহলে কাল রাত্রেবেলা আমরা খাট পাইলাম কিভাবে? আমরা যে খাটিয়ে নিয়ে গেলাম, তো খাটিয়াটা আমরা কিভাবে পাইলাম? তো দেন হুজুর বলতেছে যে খাটিয়ার চাবি আমার কাছে, এই দেখো চাবি বের করে দিল এবং বললো যে এই মসজিদ একমাত্র আমি ব্যতীত কেউ থাকে না রাত্রেবেলা। তো দেন আমরা আর কি ভয়টা পাইলাম, মানে ওই সময়টা আমি আর কি বলবো, আমি আমার ফ্রেন্ডের দিকে তাকাই, ও আমার দিকে তাকায়। এরপরে আমি মসজিদের খাটিয়া রুমে এখনো পর্যন্ত ঢুকি না, মানে এখনো আমি ঢুকি না। ওকে, আচ্ছা, আপনারা দুজন একসঙ্গে ছিলেন এবং আপনি ওকে বলতেছিলাম যে হচ্ছে যে তুমি মানে যে ওই লোকটা যে আসলো, উনি জানলো কিভাবে? এটা তো মনে হচ্ছে না যে উনি এই মসজিদে জানানো হয় নাই, তারপর সাথে পেয়েছে। ওকে, সুন্দর ঘটনা এবং আমাদের আরো অনেক বিরাট সারপ্রাইজ আছে, সুতরাং আজকে কেউ যাবেন না, আমাদের সাথেই থাকুন এবং আমরা একটা ছোট্ট ঘটনা শুনবো। এবং সরি, আচ্ছা, আমরা একটা ব্রেক নেই এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। এবং যারা SMS পাঠিয়েছেন তাদেরকে বলবো যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT, শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসছি।
সবাই শুনছো ভূত এফএম রেডিও 40 এন্ড দিস ইজ নট রাসেল, দিস ইজ শাকিব ফ্রম ভূতিস্ট। আমার সাথে আছে হ্যালো, দিস ইজ জিবরান। জিবরান, তোর গলা দেখি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমার একটু গলা একটু মোটা গেছে কয়েকদিন ধরে। হ্যালো এভরিওয়ান, আমি সুমন বাই দ্য ওয়ে। আমার একটা ব্যান্ড আছে, গান গাই, মোটামুটি ফেমাস। আমার আমরা গান শুনছি নাকি? হ্যাঁ, কয়েকটা শুনছি মনে হয়। হ্যাঁ, কি রাসেল শুনছি আমরা? না আসলে এলআরবি না, অর্থ ব্যান্ডের নাম। না রাসেল হচ্ছিল সালাম বাচ্চা ভাই, আপনাকে শুনে থাকেন, সালাম দিলাম। আর অনেকদিন পরে আজকে ভূত এফএমে আসলাম, ভালোই লাগছে দেখতে সবাইকে। আজকে অ্যাকচুয়ালি কোনো গল্প বলার জন্য আসেনি, আজকে এই গল্প শোনার জন্য আসছি। সো আমরা শুনবো আজকে। শাকিব কিছু বলুন। সময় যে আপনি আমাদের একজন নারায়ণগঞ্জ থেকে শুটিং শুরু আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আমাদের এক পরিচিত একজন এসেছে, সে আজকে কিছু গল্প বলবে আমাদের। আমরা কিছু ঘটনা শুনবো। ওরা একটা কি পরিচয় আছে, লিরিক লেখে। হ্যাঁ, ইজ এ গুড লিরিক রাইটার, যদিও তার কোনো গান আমি গাইনি, বাট তারপরে সে ভালো লিরিক লেখে। আচ্ছা, আমরা তাহলে ওনার কাছ থেকে একটা ঘটনা শুনে ফেলি। ঘটনা শুনি। ওকে, তো আপনার তো নাম শুনলেন, এখন সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমরা। এবং আসছেন নারায়ণগঞ্জ থেকে, আরেকবার নামটা বলবেন প্লিজ। হ্যালো, আমি ইমতিয়াজ, নারায়ণগঞ্জ নর্থ সাউথ ইউনিভার্সিটি। ওকে, তোমার নাম কি ইমতিয়াজ নারায়ণগঞ্জ নর্থ ইউনিভার্সিটি? আমার নাম ইমতিয়াজ। নর্থ সাউথ ইউনিভার্সিটি কোনো শাখা ও আছে? নারায়ণগঞ্জে থাকে, সরি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে থাকে, আর নারায়ণগঞ্জ যে পড়ে। আচ্ছা, না নর্থ সাউথে পড়ো তুমি, রাইট? জি। হ্যাঁ, নারায়ণগঞ্জে থাকে। আমার কিছু কাহিনী আছে, যে আমি এইভাবে আমার একটা এক্সপিরিয়েন্স বলি। একবার আমি খুব ডিপ্রেশনে থাকার কারণে মানে সুইসাইডের অ্যাটেম্প নেই। তারপর আমি বেশ কয়েকদিন হসপিটাল ছিলাম। তো হসপিটালে থাকা অবস্থায় আমাকে ডক্টর ফার্স্ট টাইম বলছে যে মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল, বলছে বাঁচবে না একটা পর্যায়ে। তো এভাবে বেশ কয়েকদিন হসপিটাল থাকি। তো আমি অ্যাকচুয়ালি একটা ওয়ার্ডে থাকি, ওয়ার্ডে। তো প্রতিদিন রাতে আমার 2টা বাজে ঘুম ভেঙে যেত। তো ঘুম ভেঙে যাওয়ার পরে যেটা দেখলাম, মানে অনেক বেডের স্ট্যান্ড থাকে, স্যালাইনের স্ট্যান্ড। স্যালাইনের স্ট্যান্ডে একটা বাদুড় ঝুলে আছে। যে কোনো একটা বেডে আমার চোখ পড়তো। তো বাদুড় ঝুলে আছে, এটা কিন্তু খুব নর্মাল হবে না, আবার ঘুমিয়ে যেতাম। পরদিন সকালবেলা উঠে যেটা দেখতাম, যেই বেডে বাদুড় স্ট্যান্ডে বাদুড় ঝুলে আছে, ওই পেশেন্ট মারা গেছে। আচ্ছা, মানে এটা আপনি মানে প্রতিদিনই এরকম ঘটনা ঘটতো আপনার সাথে? মোস্ট অফ দ্য ডে, প্রতিদিনই আচ্ছা। এভাবে ওই ওয়ার্ডের বেশিরভাগ রুগী মারা গেছে, মাত্র আমি ছাড়া। আচ্ছা, তো আমি আমার পাশের বেডেও বাদুড় দেখছি, বাট আমার বেডে দেখি। তো এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে, একবার আমি আমার গ্রামের বাড়ি যাই। আমার গ্রামের বাড়ি কুমিল্লা, ইন্ডিয়ার বর্ডারের এদিকে, আচ্ছা, বর্ডার কাছে। তো আমার একটা কাজিন আছে, ও ক্লাস 5-এ পড়ে। আচ্ছা, তো গ্রামের ছেলে তো অনেক মানে অনেক কিছু জানে, অনেক যে একটু অ্যাডভান্স থাকে ওইদিকে সম্পর্কে ভালো জানে। তো ওর সাথে একবার আমি ইন্ডিয়ার বর্ডারে ক্রস করার জন্য যাই, মানে just দেখার জন্য আর কি। তো ওখানে একটা মজার ব্যাপার আছে, যে আমি জীবনও দেখি, মানে যেটা হচ্ছে যে ওখানে গাঁজা ক্ষেত আছে, গাঁজা ক্ষেত দেখি। তো এখানে আমি দেখতে যাওয়ার পরে দেখলাম যে একটা পাহাড়ে উঠি, অনেক বড় বড় পাহাড় আছে, টিলার মতো অ্যাকচুয়ালি। তো ওখানে দেখলাম যে বিএসএফ এর বিশাল একটা টাওয়ার। তো ইন্ডিয়ার বর্ডারের 30 ফুট পরে কাঁটাতারে বেড়া থাকে। তো এখানে কাঁটাতারে বেড়া দেখি নাই। বিকালে যাই, তো বিএসএফ এর টাওয়ার দেখি। তো